মমতা বন্দ্যোপাধ্যায় এই ওই তোমরা যেভাবে দেখছো আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই মানে কাদা পাক ওই রকম জায়গা থেকে সে উঠে উঠে সে সত্যি বলুক মিথ্যে বলুক, রাজনীতি একে করুক, একে হাঁটি দিই ওকে নিই, সেটাও দেখছি না। আমি দেখছি একটা মেয়ে একটা ট্রাফিকের মধ্যে একটা জার্নি করছে, আমি ওই জার্নিটাকে ফলো করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 14র পর থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্নিটা সেটা কিরকম ভাবে পাল্টে গেল? আমি তোমাকে তুমি বারবার 14 বছর 16 সাল গেল, তারপর যেন কেমন যেন এদিক ওদিক এদিক ওদিক দেখছি। কিন্তু 21-এ যা হলো ভোট এবং তারপর বা পঞ্চায়েতের শুধু আমার এগুলো ভালো লাগে। 21-এর পর থেকে আমি দেখতে পাচ্ছি পুরো পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে। উনি মানুষের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে, মানুষ দেখলে উনি রেগে যাচ্ছে। ইয়েস, আমি তোমাকে একটা কথা বলছি, এই তৃণমূল দলের আজকে যা অবস্থা, যা কিছু হয়েছে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। অশোক মজুমদার এমন একজন ব্যক্তিত্ব যার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অশোক মজুমদারের নামটা কিন্তু চলে আসে এবং দীর্ঘদিন অশোক মজুমদার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করেছেন তার নিজস্ব ফটোগ্রাফার হিসেবে। প্রচুর অজস্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঝুলিতে রয়েছে। তো আমরা অশোকদার কাছে একটুখানি জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। অনেক দিন কাজ করেছেন। তো প্রথম আমার একটু কৌতূহল জাগে যে কি করে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ হয়ে গেলেন, মানে পরিচয়টা কিভাবে হলো বা আস্তে আস্তে কিভাবে ঘনিষ্ঠতা হলো? দেখো, এখানে তোমাকে বলে দিচ্ছি যে এটা আজকে একটু ঠিক করেই বলি যে আহ, মমতা মুখ্যমন্ত্রী হয়েছিল বলে হয়তো তোমরা এরকম বারবার মমতার নামটা আসছে, কিন্তু আমি কিন্তু তখন ওই কংগ্রেসে, তখন তো মমতা কংগ্রেস করতো। আর মমতা যেভাবে রাজনীতিটা করতো, আমি তোমাকে আগেই বলেছি যে আমি একটা নিউজ ফটোগ্রাফার। ও যেভাবে যেখানে সুব্রতদা যাওয়ার কথা, কংগ্রেস থেকে সৌমেনদা যাওয়ার কথা বা আরও নেতাদের যাওয়ার কথা, সেই গ্রামে হয়তো বামফ্রন্ট বা সিপিএমের দ্বারা হয়তো খুব অত্যাচার হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যা যা কিছু পলিটিক্স হয়েছে, কিন্তু আমি দেখতাম যে সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই না সেই সব গ্রামে পৌঁছে যেত। আমি জানি না উনি কি বলে আসতেন কি না বলে আসতেন জানি না। তো এরকম কিছু কিছু অভিজ্ঞতাতে আমি দেখলাম যে আরে কংগ্রেস, আমরা তখন এরকম বলতাম যে তরুণ পার্টি কংগ্রেস সারাক্ষণ সিপিএমের সাথে অ্যাডজাস্ট করবে, এখানে সিপিএমই পাওয়ারে থাকবে, কংগ্রেস পাওয়ারে আসবে না, এরা নিজেদের জেতার জন্য এই জন্য। কিন্তু আমার কাছে ভালো লাগতো যে এই একটা ছোটখাটো একটা মেয়ে, সেই মেয়ে কিন্তু ওই ধরো ওই যে ভোট দিতে গেছে হাত কেটে দিয়েছে, সে গ্রামে পৌঁছে গেল ভাঙড়ে, মানে কেউ যেতে চায় না। সুব্রতদা ছিল না, সুদীপ দা, সৌগত দা, এরা বারণ করছে তুমি যাও না। আমার একটা ছবি আছে, একটা আল দিয়ে একটা এরকম একটা পুকুর, একটা এর মধ্যে একটা শুধু কাঠের একটা ডাল পাতা রয়েছে, তার উপর দিয়ে গিয়ে ও কিন্তু ভাঙড়ে ঢুকতে যাচ্ছে। তা আমার না এগুলো ভালো লাগতো মানে তোমাকে বলছি, আমি মমতাকে ভালো লাগার কথা বলছি না, আমার এই আন্দোলনটা ভালো লাগতো। যে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা একটা মানুষ, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, সে করছে, লাঠিচার্জ হচ্ছে, লাঠি ধরছে, পুলিশ তাড়া করছে, পালিয়ে যাচ্ছে, তারপরে সিপিএম থেকে সব হাতা খুন্তি বটি নিয়েছে, আয় দেখে নেবো, এখানে ঢোক, সব কেটে ফেলবো তোদের, ভাঙড়ে ঘটনা ঘটছে, ওদের ছবি তুলছি, এদের ছবি তুলছি, হ্যাঁ এরাও ভয় খেয়ে যাচ্ছে, পুলিশ এসছে, চলে যান, এখানে দাঁড়াবেন না, এ করবেন না। আমি তোমাকে বলছি এই 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 ঘটনাগুলো আমাকে এই মমতার ওপর একটু একটু অন্যরকমভাবে আমাকে 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 টানতো। যে ছবি তুমি ভেবো না যে তখন আনন্দবাজার মমতা যা যা কিছু করছে ছবি ছাপা হচ্ছে। আমি কিন্তু তখন আনন্দবাজার ফ্রিল্যান্স করি, মানে একটা সামান্য টাকা পাই। আজকে বলে দিই আমি 800 টাকা পেতাম, আর 800 রুপি। আর ছবি গেলে আমি 40-50 টাকা করে পেতাম, কালার হলে একটু বেশি। আমার কিন্তু ছবি ছাপা হলেই পয়সা, না হলে কিন্তু কোনো পয়সা নেই। ফিল্ম আমাকে কিনতে হবে, ক্যামেরা আমার, সব কিছু আমার। আনন্দবাজারের স্টাফদের জন্য সব দিত, আমাদের জন্য তো দিত না। আর আমাকে পরীক্ষার মধ্যে দিয়ে ওরা রেখেছিল যে দেখা যাক কি হয়।
আমি কিন্তু মমতা কোথাও গেলে আমি চলে যেতাম। এবং তুমি জানো না, একসময় মমতা বলতো যে অশোকদা আপনি আপনি আসেন ছবি তুলেন, তো একটা ছবিও বেরোয় না। তা আমি বলতাম যে দেখো এটা তো আমার কিছু করার নেই, আমাকে বলেছে আসতে, কেউ বলেনি, কেউ বলেনি। আনন্দবাজারে একটা সময় আমাকে কেউ বলতোই না যে মমতার ওই ছবিটা তুলতে যাও, মমতা ওই গ্রামে যাচ্ছে তুমি গ্রামে যাও। আমি চলে যেতাম, যে যদি ভালো কিছু একটা হয়, যে মমতা হয়তো একটা লাঠি বাড়ি বাজিয়ে পুলিশ করে, যদি একটা ছবি চাপ হয়, ছবিটা অন্যরকম হবে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ এরকম ফলো করতো না। তার জন্য উনি আমাকে বলতেন যে আপনি আমার সাথে সাথে থাকেন, এক কেন তো রাজনীতি করে, তারপর সে ছবিটা দেখতে চায়, আবার আনন্দবাজারের মতো পত্রিকায়, কিন্তু ছবিটা বেরোলো না, ধরো বেরোলো না। এই করতে 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 আমার তোমার মমতার প্রতি, মমতার ওই আন্দোলনের প্রতি, আমি তোমাকে আবার বলছি, আন্দোলনের প্রতি আমার একটু ঝোঁক চাপলো, যে তাহলে এই মেয়েটা বোধহয়। আর মানে আজকে এটা বলতে তোমাকে, আমি এর আগেও বলেছি যে বাধ্য হচ্ছি, যে আমার যেন মনে হতো এই যে সিপিএম এর শেষের দিকের এত সব গ্রাম গঞ্জে সব এক হয়ে গেছে, এত অত্যাচার হচ্ছে, এ হচ্ছে, এক ঘরে করে দেওয়া হচ্ছে, পুকুরে জল দিতে দেওয়া হবে না, কলে জল নিতে দেওয়া হবে না, এগুলো হতো, মারপিট হচ্ছে, ঝামেলা হচ্ছে, খুন হচ্ছে। কিন্তু কংগ্রেস থেকে যেসব নেতারা, কংগ্রেসে যেটা, তারা কিন্তু ওসব জায়গা নেই। সেখানে আছে কিন্তু এরকম একটা ছোটখাটো একটা মেয়ে, একটা 8 ফেরে শাড়ি পরে ধার 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 করে ঢুকে যাচ্ছে, এবং সে চেঁচামেচি করছে, বার করছে, এ করছে। ওর তুমি তো নিজেও তুমি মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্স করছো, যে এই যে একটা সাহস, এই যে একটা, এটাকে আমাকে ইন্ধন বলা। এবং আমি ভাবতাম যে এই যে একটা গ্যাপ সিপিএম এর, এরকম একটা শেষের এই 12-15 বছর কংগ্রেসের এরকম একটা জায়গা, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি মানুষের কাছে খুব খুব এই আকর্ষণ করছে। কারণ কংগ্রেস তো কাউকে, কংগ্রেসের কোনো লিডার তো পাচ্ছে না, ওরা তো করতে পারছে, ওরা তো মমতাকে পাচ্ছে। আমি তোমার একটা কথা বলে দিই, এখন সেই কংগ্রেসের খুব বড় লিডার একজন এমএলএ ছিল, সে আমাকে বললো যে এই অশোক কি করছিস? তাই বললাম, না আমি এসছি একজনের সাথে দেখা করতে। আয় ওপরে আয়, আমার ছেলেকে দেখে যা। ছেলে যখন ডাক্তার, ছোট, তারপরে ডাক্তার হয়ে এখন সে বাইরে থাকে। তা আমাকে দেখে বলছে যে তুই কংগ্রেস করি, তুই মমতার তো ছবি তুলিস, তুই আমাদের তো ছবি তুলিস না। আমি বলেছিলাম মানুষ ভুইয়া না, এরকম হয় তুই নাম জানতে চাও, নাম জানতে চাও না। হ্যাঁ তুমি যখন নাম বললে আমি বলে দিতে হয় মানুষ ভুইয়া। বলছে, আমি বললাম যে তোমরা কি আন্দোলন করো? আমার মমতা বলে দেখার দরকার নেই, আমরা যাও না, মার খাও, সিপিএম হাতে মার খাও, পুলিশের হাতে মার খাও, তোমারও ছবি হবে। হ্যাঁ তুই বেশি বেশি ছবি তুলিস, আর কেউ যায় না, এই যায় না। খুব মজা করে মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ করতে। তার ছেলে এখন বিরাট দরকার, তারপরে আমি দেখলাম যে সে তো তৃণমূলে এলো, তারপর মন্ত্রী হলো। তা যাই হোক, এটা একটা তোমাকে বলছি, এই এই জার্নিটা, এই যে একটা জার্নিটা, আমি সত্যি এটা নিয়ে অসুবিধা, এটা নিয়ে আমি ভাবতে পারি যে আমি আজ একটা চিত্র সাংবাদিক, যে আমি কিন্তু মমতা এই যে একটা মুখ্যমন্ত্রী হলো, কিভাবে হলো, ও কাকে কি করলো, কাকে মিথ্যে কথা বললো, কোন পার্টিটাকে নিল, কাকে ছুঁড়ে ফেলে দিল, আমার কোনো কিছু জানার দরকার নেই। আমার আমি জানতাম একটা মেয়ে, একটা মেয়ে আন্দোলন করছে, সে এগিয়ে যাচ্ছে, সে মার খাচ্ছে, সে অনশনে বসছে, অনশনে বসে সে খাচ্ছে, আমার কি জানা দরকার? আমি দেখছি 22 দিন অনশন শুয়ে আছে, আমার কাছে তো ওইটা সব। একটা চিত্রশিল্পী, একটা ফটোগ্রাফার, একটা ফটোগ্রাফারের কাছে এই অনশনের প্রসঙ্গে আসি। হ্যাঁ। অনশনটা অনেকে বলে যে খেয়ে অনশন। দেখো তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি যাই করো না কেন, যাই করো না কেন, যে এখন এটা কারা বলে? যারা তৃণমূলের ভেতরে আছে তারা বলে না, এরা বিরোধী পক্ষরা বলে। সুতরাং আমি তোমাকে বলি, উনি বাথরুমে যেতেন, তা সেখানে গিয়ে কি খেয়েছেন বা খেয়ে করছেন, আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি মঞ্চের উল্টো দিকে রয়েছি, আমি এগুলো কেন জানতে যাব? আমি দেখছি আজ 21 দিন হলো উনি না খেয়ে আছে, সেই ছবিটা তো ছাপা হচ্ছে। এইবার খেয়েছে না খেয়েছে সেই প্রমাণ যা কিছু, আমি কি সেটা দেখব, না আমি সেটা নিয়ে তর্ক করব, আর্গুমেন্ট করব? তাহলে সেটা রিপোর্টারদের ব্যাপার, রিপোর্টাররা সেই রিপোর্ট বার করলো না কেন, যে উনি খেয়ে খেয়ে অনশন করছেন? তা তো হয়নি। এখন উনি হয়তো মুখ্যমন্ত্রী নেই, বা ওনার নিন্দুকরা বা ওনার যারা অপোজিট থাকে, তারা হয়তো এসবগুলো বলছে যে উনি খেয়ে খেয়ে খেতেন আর এসে শুয়ে থাকতেন। সুতরাং আমি তোমাকে বলছি,
এই কন্ট্রোভার্সি আলোচনার মধ্যে আমি যেতে চাই না। আমি আচ্ছা, যেটা দেখছি, হ্যাঁ এবারে বলি যে এবার এইভাবে আস্তে আস্তে হৃদ্যতা তৈরি হলো হ্যাঁ সম্ভবত। হ্যাঁ হ্যাঁ তারপরে পালা বদল হলো 11 সালে। হ্যাঁ। পালা বদলের পরে হঠাৎ কি হলো যে আনন্দবাজার ছেড়ে একেবারে সরকারি জায়গায়? দেখো 2001, মানে মমতা 2006, বন্দ্যোপাধ্যায় বললেন? না 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 না, আমি তোমাকে ঘটনাটা বলি। 2001, 2006 তখন তো উম, আনন্দবাজার বোধহয় মমতার হয়েই বোধহয় প্রায় বলেছিল কিনা আমি জানি না, কিন্তু বহু ছবি ছাপা হয়েছিল। মানে আমি সুমনদার কথা যেটা বলি আর কি, আমি সুমনদার সাথে ইলেকশন কভারেজে বেরোতাম। তা 2011-তে, 2006-এ আমার মনে আছে যে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমার মনে আছে সুমনদার একটা সাক্ষাৎকারে শিলিগুড়ি সার্কিট হাউসে বলেছিল যে প্রায় মাঝরাত বুধবাবু একটা পাজামা, তো খুব সিম্পল থাকতেন, একটা পাজামা একটা টি শার্ট পরে এসে বসলেন। সুমনদা বলে আমি রাতেই নেব। সুমনদাকে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন 2006 যে আমাদের না বড্ড আমার আত্মতুষ্টি হচ্ছে, আমাদের একবার হারা উচিত, আমাদের একবার হারা উচিত। এই কথাটা সুমন চট্টোপাধ্যায়কে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। সেটা ছাপা হয়েছিল? এটা 2001-এ বলেছিল, আমি তোমাকে ভুল করছি। আচ্ছা। সুমনদার সাক্ষাৎকারে ছাপা হয়েছিল, কিন্তু সেটা হয়নি। 2006-এ হলো 2006-এও বুদ্ধদেব ভট্টাচার্যই জিতলেন। কিন্তু 6-এর পরে তারপর সাক্ষাৎকার বুদ্ধদেব ভট্টাচার্য আমার মনে নেই সুমনদা নিয়েছিল কিনা, কিন্তু আমার একটা এটা গর্বের ব্যাপার যে আমি সুমন চট্টোপাধ্যায়ের সাথে, সুমনদা ইলেকশনের সময় ভোট রঙ্গ বলে একটা জিনিস করতো, একদম পাহাড় থেকে সাগর অবধি, তা সুমনদা আমাকে নিত, কারণ আমি একটু অন্যরকম ছবি তুলতাম, অন্যরকম ঘটনা করতাম। আর সুমনদা, আমি তোমাকে বলছি কাজের দিক থেকে বলি, এখন সুমনদা কাকে কি বলছে না বলছে আমি এইগুলো নিয়ে মাথা ঘামাই না, কিন্তু সাংবাদিক হিসাবে সুমনদার চেয়ে অনেক বড় সাংবাদিক, অনগেই সাংবাদিক, এটা হয়তো কেউ কাজ করেছে, কেউ দেখেছে, কেউ ভাবতে পারে, কিন্তু আমি একটা সাধারণ লোক, আমি একটা সাধারণ ফটোগ্রাফার যে আজকাল থেকে গেছি, আমার কিন্তু যা কিছু শিক্ষা, যা কিছু শেখা, এটা কিন্তু সুমনদার সাথে থেকেই শেখা। তার জন্য তুমি যদি বলো যে আমার মানে চিত্র সাংবাদিকতা যদি গুরুস্থানীয় কেউ থাকে, সেটা সুমন চট্টোপাধ্যায়, এটা বলতে। আর আমার সুমন চট্টোপাধ্যায়ের সাথে এখন আমার এত কথা হয় না, কিন্তু আমি জানি সুমনদা আমাকে অসম্ভব ভালোবাসেন, এবং কোনোদিন যদি আমার দরকার হয় সুমনদার কাছে গেলে সুমনদা আমাকে ফেরাবেন না। তো মহাকারুণী যাওয়াটা কিভাবে মহাকরণে হলো? জায়গাটা তোমাকে আমি বলছি, যখন 11-তে উনি মুখ্যমন্ত্রী হলেন, তো আমার সেসব ছবি আছে। উনি যখন প্রথম 11 সালে উনি ওই জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যে ঢুকছেন, তুমি জানো আমি আগে থেকে ওই ঘরে ঢুকেছিলাম। আমার এখনো মনে আছে উনি প্রথমে আমাকে দেখেননি, আমি দরজার এক কোণ থেকে মমতা ঢুকছে এরকম করে করে দেখছি। মানে এতদিনের টানা আন্দোলনের একটা জায়গা, 34 বছরের একটা জিনিস, আমি জানি না, আমি তো ওনাকে সাক্ষাৎকার নিইনি, কিন্তু ওনার সেই ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে উনি এরকম দেখলেন, দেখে গিয়ে ঘুরে গিয়ে চেয়ারে বসলেন, পেছনে পেছনে অমিত মিত্র। তুমি জানো আমার সেই ছবিগুলো তোলা আছে, আমি তো মুহূর্তটাকে ক্যাপচার করতে চাই, সেই মুখ, সেই লুক। তারপরে চেয়ারে বসে দেখছি যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, দরজার এক কোণে। অসুবিধা আপনি, আমি বললাম, এই কয়েকটা ছবি তুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে মমতাকে দিয়ে বলতো। তারপরে যেটা হলো তোমাকে আমি বলি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা নেই আমার অভিকবাবু বা সেই সময়কার কিছু সিনিয়র সাংবাদিকের সাথে, তখন সুমন আনন্দের নেই, আমার একটু 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 ঝামেলা শুরু হলো। কেন আমি তোমাকে বলছি যে আজকে এটা বলতে পারি যে আমি অভিভাবককে বলেছিলাম যে দেখুন, আমি একটা একটা মেয়ের একটা জার্নি ফলো করে থাকি, তো আপনি আমাকে আনন্দবাজার থেকে এবেলায় পাঠাচ্ছেন, আমি এবেলায় চিফ ফটোগ্রাফার হিসাবে ওখানে জয়েন করব। কিন্তু মমতার ছবির বেলায় তখন অনিন্দ্য জানা হচ্ছে এবেলায় চার্জ নেবে, মমতার যেখানে ছবি হবে কিন্তু সে স্বাধীনতাটা আমাকে দিতে হবে। আমার মনে আছে ওই আমাকে বলেছিল ইউ আর দ্য চিফ ফটোগ্রাফার, ইউ ডিসাইড যে তুমি কোন অ্যাসমেন্ট যাবে না যাবে। যাক, কেন আমি তোমাকে বলছি, এই যে 11-তে ক্ষমতা এলো, আমরা সবাই ধরে নিই ক্ষমতায় থাকবো,
34 বছরে আমি ধরে নিয়েছিলাম 50 বছর সিপিএম থাকবে। এরাও 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ধরে নিয়েছিল থাকবে, তাই তো? এখন বিজেপি সরকার। তা আমি বলছি সেই সময় আমি যখন এবেলাতে চিফ ফটোগ্রাফার হিসেবে জয়েন করলাম, প্রিন্সিপাল সেক্রেটারি আনন্দবাজার থেকে আমি এবেলায় জয়েন করলাম। আমার আন্ডারে অনেকগুলো ফটোগ্রাফার, অনেক কিছু একটা। তা আমার না মমতার ছবি তোলা নিয়ে আমার ঝামেলা শুরু হলো। এই লন্ডনে পারমিশন পাচ্ছি, এই পাচ্ছি না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ভুটানে যাব, পারমিশন দিচ্ছে, এই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি এর পেছনে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি এগুলো চলে যেতাম মানে আমি তোমাকে বলছি, এই যে আমি লন্ডনে, তুই কি জানে যে লন্ডনে আমি নিজের পয়সা গেছি? লন্ডন প্রথম তীর মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নিজের পয়সায় গেছি। তো ওই বাবু তো আমাকে পারমিশন দিয়েছিল, উনি আটকালেন কেন? তবে হ্যাঁ, মমতা কথা দিয়েছিল যে তুই যদি যাস ততদিনে আমি আপনি তুই থেকে একদিন ঘরে গিয়ে তুমি এরকম এইসব আপনি আমাকে তুমি আপনি টাপনি বলে, এগুলো বলো না, অসুবিধা বলো না, আমরা এই করে দিই। একটু লজ্জা পেয়েছিল, কিন্তু ঠিক আছে, ওটাই করতো। অশোক তুমি, তারপর অশোক তুই, আপত্তি নেই, মমতা আমার চেয়ে বড়ই। তো যেটা হচ্ছে যে তারপরে আমি যখন এইরকম ঝামেলা শুরু হলো, তখন ওই বাবু লন্ডনে পারমিশন যখন ক্যান্সেল করলো, তো তখন কিন্তু তার আগে কিন্তু আমি যে লন্ডন যাব এরাও জানে। তো মমতা এটা জানতো যে অশোক যাচ্ছে, তো অশোক থেকে কয়েকটা ছবি নিয়ে নেয়। ওইভাবে এটা জানতেন যে আমি কয়েকটা ছবি মমতাকে দিতাম। ক্যান্সেল করে দিল, নিজের পয়সা গেলাম। তো মমতা আমাকে বলেছিল যে তুই যদি ওখানে যাস তাহলে তোর খাওয়া হোটেল এটা ফ্রি হয়ে যাবে। ওইটুকুই ছিল আর কি। তোমাকে ছোট্ট ঘটনা বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চলে আসবেন তার আগের দিন যত বিজনেসম্যান, যত লোকজন, সাংবাদিক যায়, তাদেরকে নিয়ে একটু খাওয়ায়। তুমিও বহুবার গেছো, তুমি এটা জানো। তা আমি না ওই লন্ডনে গিয়ে ধুর, আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় খাওয়াতে নিয়ে যাবে, এই যাবে, যাবো না, আমি একটু এদিক ওদিক ঘুরে বেড়াই। সত্যি এখানে যাবো, ওখানে যাবো, নাইট ক্লাবটা একটু যাওয়ার খুব ইচ্ছে। প্রথম লন্ডন সফর করছি, আমি যাইনি। আমি নিজের মতো ঘুরিয়ে বেরিয়ে মাঝরাতে ঢুকেছি। ও অনেকে খোঁজ করেছিল, জানে ফোন ধরছি না, ও যাই। তারপর দিন সকালে ব্রেকফাস্টের সময় আমি দেখতে পাচ্ছি, আজকে তার নাম করছে না, কিছু বিজনেসম্যান আমাকে বলছে যে আরে অসুবিধা, আপনি এই পাউন্ডটা নিয়ে নিন, 100 পাউন্ড নিয়ে নিন, 50 পাউন্ড নিয়ে নিন। আমি তাদের নাম বলছি না। আমি না বুঝে উঠতে পারলো না, দুজন বলার পর যখন থার্ড জন বলছে, আমি তখন বললাম, সেই লোকটা নেই বলে তার নাম বলছি তোমাকে, পার্থ ঘোষ, চাঙ্গি এয়ারপোর্ট, তুমি বুঝতেই পারছো যে অর্নাল যে এয়ারপোর্ট করেছে। আমি তাকে বললাম, এই পার্থ, কি ব্যাপার বলো তো আমাকে? এর আগেও দুজন তিনজন আমাকে বললো যে আপনি কেন নিজের পয়সা আসবেন, আমরা আছি, আমরা পয়সা দেবো, এই বিজনেসম্যানরা। আমি নিয়ে নিই। তুমি জানো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এই আপনারা সবাই এরকম পয়সা দেবেন মানে? মমতা ওই খাবার ওখানে বলেছিল যে ওই অশোক বন্ধুকে দেখছো আনন্দবাজারে, ও ছবি তুলতে এসছে, ও নিজের পয়সা এসছে, হ্যাঁ এত আমাকে এ করে, পছন্দ করে, এত ভালোবাসে, নিজের পয়সা এসছে, ও থেকেই আমি কয়েকটা ছবি নিলাম। এরা বিজনেসম্যান, এরা তারপর দিন দেখতে, তুমি বুঝতেই পারছো, এবার তারা আমাকে অল্প পাউন্ড দিয়ে সন্তুষ্ট করতে যায়। তখন আমি বলেছিলাম, পার্থক্য সে নাম বললাম এই কারণে, চাঙ্গি এয়ারপোর্ট, বিকজ অফ সে নেই। আর তিনজন বিজনেসম্যানের নাম করছি না, তারা কিন্তু পশ্চিমবাংলার টপ বিজনেসম্যান। তুমি বুঝতেই পারছো, ধরতেই পারবে সেই লন্ডনে কারা গেছিল। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি খুব সাধারণ একটা ফটোগ্রাফার, আমার দেখুন একটা কঠিন রোগ হবে, তখন প্রায় 10-15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা হার্ট চেঞ্জ করতে হবে, লিভার চেঞ্জ করতে হবে। আমি আমার স্ত্রীকে আপনাদের নম্বর দিয়ে যাব, আমি দিয়ে যাব, আপনাদের নাম দিয়ে যাব, ওই সময় যখন ফোন করবে আপনারা আমার স্ত্রীকে টাকাটা দেবেন, তাহলে আমি বাঁচবো, আবার ফটোগ্রাফি করতে পারবো। খুব আশাসে হয়েছিল ব্রেকফাস্ট টেবিলে। সেদিনকে আমরা চলে আসছি রাত্রে, যাই হোক। তা এই হচ্ছে মানে তারপরেই ওখান থেকে নিয়ে এলেন মহাকরণে। তারপরে নিয়ে এলেন না, তারপরে তোমার ভুটান ট্রিপ যখন করে এলাম, ভুটানও ঠিক হলো, যাবো, তারপর যাবো না।
তখন আমাকে এক সাংবাদিক আর কি সে শোকজ করলো ভুটান ট্রিপের পর। আমি চলে গেলাম, কেন আমার তো এডিটার অভিক সরকারকে বলা ছিল যে ইউ আর দ্য চিফ ফটোগ্রাফার, তুমি যদি মনে করো কোনো অ্যাসাইনমেন্টে যাবে। আর আমি তখন এই জার্নিটা, মমতা বন্দ্যোপাধ্যায় এই ওই তোমরা যেভাবে দেখছো আমি কিন্তু সেভাবে দেখছি না। আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই মানে কাদা পাক ওই রকম জায়গা থেকে সে উঠে উঠে সে সত্যি বলুক মিথ্যে বলুক, রাজনীতি একে করুক একে হাঁটি দিক ওকে নি, সেটাও দেখছি না। আমি দেখছি একটা মেয়ে একটা ট্রাফিকের মধ্যে একটা জার্নি করছে, আমি ওই জার্নিটাকে ফলো করছি। ব্যাপারটা বুঝতে পেরেছি। আজকে আমি কিছু একটা লিখলে কিছু বললেই চোটে চাটা দালাল মালাল হ্যান, আমি তাতে কিছু মনে করি না, কারণ আমি জানি এই 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 সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যে যে পারে তাকে গালাগাল দিয়ে দেয়, ভেতরটা কেউ দেখতে চায় না। তুমি আমাকে সুযোগ দিচ্ছ তাই বলছি। আমি যখন ওটা হলো না তখন আমি বললাম আর এদের সাথে পাওয়া যাবে। তুমি বিশ্বাস করো আমি 1 মিনিট সময় নিই, আমি সঙ্গে সঙ্গে ওখানে আমার চেম্বারে ঢুকলাম, ঢুকে গিয়ে আমি ফটোগ্রাফারদের বললাম আমার জিনিসপত্র গোছা ব্যাগ গোছা। এইচআরকে ফোন করলাম, তখন শিউলি ছিল, ফোন করে বললাম ওই এখন 7:30 বাজে, তুমি এখন না কালকে বসের সাথে কথা বলে বস। আমি কারোর সাথে কথা বলবো না, যে আমাকে শোকজ করছে সে নিশ্চয়ই ওই সরকারের কথা অনুযায়ী করছে। আমি এই শোকজে আনন্দবাজার পত্রিকায় অশোক মজুমদার এই জবাব আমি দেব না, আমি রিজাইন করলাম। এবং আমি দেখো খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আনন্দবাজার পত্রিকা থেকে আমাকে চলে যেতে হবে। যেই পত্রিকায় আমি ব্যালকনিতে আমি মামা মানে বুঝতে পারি দেবাশিস ভট্টাচার্য কফি খাচ্ছি, সুমন চট্টোপাধ্যায় এক্সিকিউটিভ এডিটার, সে ঘর থেকে বেরিয়ে এসে আমার পেটে এরকম করে একটা খোঁচা মারলো, কেন ওই কফির ওটা দিয়ে বাথরুমে যেতে হতো। মানে খোঁচা কফিটা এটা নড়ে গেল, দু একটা পড়েও গেল প্যান্টে যাওয়া। মানে কি গো, ওরা এসে বলছি বস দাঁড়া, খুব জোর পেয়েছি, শুরু করে এলো। বলে শালা আজকে কি চলেছে, কলকাতা বাতে কোন ছবি তুলেছিস? আমি বললাম কলকাতা বাতে ওই একটু জানে মামা জানে তো, ওই তোমার ওই অন্নদা শঙ্কর রায় আর ওই সুভাষ চক্রবর্তী। 11 মিনিট মিটিং, 7 মিনিট তোকে নিয়ে আলোচনা করেছে কে? অভিক সরকার। সুতপা মামা তো সঙ্গে সঙ্গে এই অ্যাচিভমেন্ট ইওর অ্যাচিভমেন্ট হ্যান ত্যান। আমি ভাবলাম অ্যাচিভমেন্ট না, আমি ভাবলাম তার কত বড় একটা দায়িত্ব পড়লো। আমি একটা ছবি তুলেছিলাম, সেটা হচ্ছে যে অন্নদা শঙ্করের জন্মদিন, হ্যাঁ, কানে শোনে না এরকম করে শুয়ে আছে, ঠিক আছে, না কানে শোনে না, কথা বলতে পারে না। আর সুভাষদা যে কবি, সে কানে শুনতে পারে না। আমি সুভাষদাকে 2 দিন আগে থেকে জন্মদিনটা আমি জানতাম, তখন কলকাতার পাতায় মানে আমি ছবি একটা বড় বড় ছবি তোমরা দেখেছো, আমি সুভাষদাকে নিয়ে গিয়ে ওই অন্নদা শঙ্করের কাছে হাজির করেছি। অভিকবাবু ওই ছবিটা দেখে হয়তো পছন্দ হয়েছিল, আমার সম্পর্কেও আলোচনা করেছিল। সেই অশোক মজুমদার কিন্তু এক কথায়, তুমি বিশ্বাস করো আমি 1 ঘন্টা সময় নিইনি, প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি। আমার যারা এবেলার ফটোগ্রাফার ছিল তাদেরকে বলেছি, আমাকে বলা হলো যে তুমি গাড়ি করে যাও, গাড়ি পৌঁছে দেবে, এমন না কিচ্ছু নেব না, আমি চলে গেলাম। খুব খারাপ লাগছে, শক্ত করে চলে গেলাম। সেই সময় তুমি জানো না, আমি তো একটা থিয়েটারের সাথে যুক্ত, 72 একটা থিয়েটার, আমি ওই থিয়েটারগুলো আমাকে অনেক দল বলতো যে এই আসবে, এই আসবি, এরকম আমাদের ফাইনাল রিহার্সাল আছে। আমি কেন দেখতাম, যে আমি যেভাবে দেখতাম দেখে না তাদেরকে কিছু সাজেশন দিতাম, অনেক সময় নিত অনেক সময় নিত না, কিন্তু আমার দেখার চোখটা ওরা কাজে লাগাত। তা আমি যখন চিংড়িঘাটার কাছে বেশ মানে পেরোচ্ছি, তখন আমাকে ওই একটা ওই প্রাইভেট ওই ফোন আসে, হ্যালো, বাত্য ফোন করে আমাকে, বলে অশোক, আমি বাত্য বলি, হ্যাঁ বলো 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 বলো। তখন তো জানো কে কি প্রাইভেট দিদিমণি প্রাইভেট মানে বাত্য করে, অভিষেক করে, এরা সব করে। আরে হ্যাঁ বলো, কালকে আসবে একটু একাডেমি 9:30। আমার মনটা খুব খারাপ, আমি বললাম কালই যেতে, বলে এসো না এসো না, কালকে আমার ফাইনাল, নাটকটার নাম এখন ভুলে যাচ্ছি। আমি গেলাম, বলে হ্যাঁ ঠিক আছে যাবো, ঠিক আছে যাবো। আর তুমি কি ব্যস্ত এলো না, বাড়ি যাচ্ছি পরে ফোন করি, ফোনটা রেখে দিলাম। আমি যখন পেরিয়ে সল্টলেকে ঢুকছি, তখন
মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে। তার আগে সুমন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়। দেবাশিস ভট্টাচার্য শিউলির কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় অশোক মজুমদার আনন্দবাজার ছেড়ে চলে গেছে। আমি জানি এর আগে যখন আমি আনন্দবাজার কাজ করতাম, মমতা আমাকে বহুবারই আনন্দবাজার কাজ করার কথা বলে, কিন্তু আমি সত্যি বলছি, আমি ওই সিএমও ডিপার্টমেন্টে মানে সরকারি ফটোগ্রাফার হবো এটা কোনো আমার ইচ্ছে ছিল। আমি প্রাইভেট ফোনটা দেখেই কানে ধুলেই আমি বললাম যে, বললাম তো কালকে যাব, আমি একটু দেরি হবে, চলে যাব। অশোক আমি দিদি বলছি। হ্যাঁ, কি হয়েছে রে আনন্দবাজারে? হ্যালো, না কিছু হয়নি, এরকম ব্যাপার, আমি আনন্দবাজার ছেড়ে দিয়েছি। নেক্সট কথা, কি করবি? হ্যাঁ, যে এখন আমি এই 4-5 মাস একদম কোনোদিন আমি ছুটি নিইনি। তুই জানো না শুক্রবাজার আনন্দবাজার আমি কোনো ছুটি নিতাম না। এটা আজকে আমি বড় বড় কথা বলছি, তুমি সুযোগ দিতে, তার জন্য ওরা আমাকে একটা প্রাইজ দিয়েছিল এইচআর থেকে। আমি ছুটি নিতাম না। তা আমি বললাম যে, না শোন, আমি আমি দিদি আমি বাড়ি ঢুকছি, তাহলে আমি ঠিক আছে, আমি পরে ওকে ফোন করবি, ফোন করবো বলে আমি রাতে কথা বলবো। এই কথা বলা মানে তো মহা মুশকিল। আমি যেখানে উপরে গেলাম, আমার এখনো মনে হচ্ছে সবচেয়ে ঠান্ডা রিয়াকশনটা দিয়েছিল আমার স্ত্রী নিবেদিতা। আমি ব্যাগটাগুলো রাখলাম, মানে কী হবে, কী হয়েছে, এই ফটোগ্রাফি এত বই ব্যাগ। আমি আনন্দবাজারটা ছেড়ে দিলাম। ও আমার দিকে না তাকিয়ে বলেছিল, আগেই ছাড়তে পারতে তো, আনন্দবাজারে কি এখন কাজ করা যায় নাকি? আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আমার মন খারাপ। আমার মনে আছে যে 11:30-টার সময় মমতা আমাকে ফোন করে। আমি ফোন ধরি, বললো কালকে 3টের সময় তুই একবার নবান্নয় আসবি। তখন মহাকরণ। মহাকরণ না, 14 সাল। ও, আমি নবান্নই ছেড়ে 14, দিয়েছে। হ্যাঁ আমি 11তে রাইটার্স, আমি 14 সাল অক্টোবর মাস, এই ঘটনাটা যখন হচ্ছে 14 অক্টোবর ভুটান আচ্ছা। ট্রিপের পরে। তা আমি বললাম হ্যাঁ যাবো, কেন কথা বাড়িয়ে কী লাভ, আমি এমনি যাব। কিন্তু তার আগে যে সুমনদা মমতাকে ফোন করে, জানো তো অসুখের কাজ নেই, ওর কাজ খুব দরকার, কি হয়েছে আমি সত্যি এগুলো জানি না। দেবাশিস ভট্টাচার্য ফোন করেছে, অশোকটা ছেড়ে দিল, আমাদের গ্রেট লস, ও কেন যে এরকম হট করে ছেড়ে দিল, আমরা ওই বাবুর সাথে কথা বলতাম, এইসব কথা হয়েছে, আমি এগুলো জানি না। আমি তারপর দিন গেলাম নবান্নে। তো যেতেই আমাকে প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল বললো যাও, ওয়েট করছি। আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই দেখি সুমনদা বসে আছে। তুমি, কথা বললো না। সুমনদার তো বুঝে তো একটা মুড আর কি। তা বললো, প্রথমেই মমতা আমাকে জিজ্ঞাসা করলো কি করবি। আমি বললাম আমি 5 মাসের ছুটি নিতে চাই, একটু এদিক ওদিক করবো, তারপরে ভাবছি আমার অনেকগুলো অফার আছে, সত্যি অফার ছিল। তা না না, তুই এখানে কাজ কর। সুতপা, আমি সিএমওতে কাজ করতে চাই। এই ঘটনার সাক্ষী হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর সুমন চট্টোপাধ্যায়। তারপরে দেখি একটা পাশে একটা টেলিফোনে টেকটো করে নাড়লো, এ চলে এলো, প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল চলে এলো, নোট নিয়ে দাঁড়িয়ে আছে। গৌতম দা, সকালে বলছিলাম অশোক আমাদের ওখানে কাজ করবে, প্রচুর মাইনে পায়। সুমনদা কত মাইনে পায়? সুমনদা একটা ভালো, মানে ভালো মাইনে পেতে পারে, লাখ টাকার উপরে মাইনে পেতাম। এই এই অত মাইনে আমাদের গভর্নমেন্ট এখন সাপোর্ট করে না, তুই 3 মাস কাজ কর, তারপর তোকে মাইনে বাড়িয়ে দেবে। আর আমি বারবার বলছি যে আমি 4-5 মাসের ছুটি নিতে চাই, আমি কোনোদিন ছুটি নিইনি, তারপরে আমি, আর তোমার যা কাজ আমি সব করে দেবো, তোমার কাজ আমি করে দেবো। সুতবা, এটা কেউ জানে না আমি সেই মতো কাজ করতে চাইনি। এটা যখন না হ্যাঁ না হ্যাঁ এরকম হচ্ছে, গৌতমদা চলে গেল, তখন সুমনদা বলছে ওকে একটা, তখন এই যে রুদ্রনীল আজকে এখন যে বিজেপির গিয়ে, তখন রুদ্রনীল তো তুমি জানো যে তারা একটা পদ নিয়ে একটা কি ছিল প্রথম যখন 11 সালে, আমি সেগুলো বলতে পারবো না। তা সুমনদা মমতাকে বলছিল যে ওকে একটা ওই রকম একটা ভালো মাইনে, ওইসব 85,000 90,000 টাকা 1 লাখ টাকা মাইনে, তখন ওরকম একটা কোনো পদ যায় কিনা এই জানে। মমতা সুমনদা না না না, ও সব করবে না, ও আমার সাথে এখানে থাকবে, আমার ওই ছবি তুলবে। আমি তখন হাঁপাচ্ছি, ওরে বাবা এ তো মা মুশকিল, এ তো এখানে ছবি তুলবো না, আমি ওই চিফ মিনিস্টার ফটো, এটা আমার ব্যক্তি, এটা আমার কোনোদিনই ইচ্ছে নেই। উনি জার্নি করছেন, উনি চিফ মিনিস্টার হয়েছে, উনি ছবি তুলবো, এগুলো নিয়ে ঠিক আছে।
তা যাই হোক, এরকম করতে 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 কিছুক্ষণ পরে প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল চলে এলেন। এসে আমাকে বললেন যে হ্যাঁ গৌতমদা কি হলো, বলে ওর যে মাইনেটা আছে সাপোর্ট করবে, ওকে আইএনসিতে পাঠিয়ে দিচ্ছি। আইএনসি। আমি দেখলাম কথাটা শেষ হয়নি, মমতা বলছে আইএনসি সব ওখানে সিপিএম, ওকে ওখানে ওখানেও কাজ করবেন। আপনি কি করছেন বলুন তো, ও এখানে কাজ করবে এই সিএমওতে, ওকে এখানে দেখে নিন, এখানে ঘরটার এখানে দেখে নিন, এখানে কাজ করবে, ও আমার সাথে থাকবে, আমার সাথে কাজ করবে। আমি না হেরে গেলাম। সুতপা আমি তোমাকে সত্যি কথা বলছি, এটা যে আমি একটা সরকারি দলের বা সরকারি ফটো কভার হব, আমার আমার জীবনে এটা আমি কোনোদিন ভাবিনি। যাই হোক, কিন্তু সেটা হয়ে তো অনেক ভালো ভালো ছবি হয়েছে, আমরা সবাই সেটা দেখেছি, পেয়েওছি, সব হাউসে যেত ছবিগুলো। কিন্তু কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 14র পর থেকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্নিটা, সেটা কিরকম ভাবে পাল্টে গেল? দেখো জার্নি তো খুব ভালো ছিল, শুরুয়াত খুব বহুত ভালো আচ্ছা ছিল। থা, হ্যাঁ তুমিও জানো, কারণ তুমি তখন সাংবাদিকতা করতে, হ্যাঁ, তোমাদের 14র 24 পরে ঘন্টায় ছিল, হুম। খুবই ছিল। পশ্চিমবঙ্গের লোক তো একবারে মানে বাহ 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 করছে আর কি। ধরো আজকে ধরো মুখ্যমন্ত্রী শুভেন্দু, সেও তখন আমাদের এখানে ছিল, কংগ্রেসের সাথে পরে একসাথে। আসবো, শুভেন্দু অধিকারীর কথাতেও আসবো, আমি আচ্ছা জানি ঠিক আছে, আপনার সাথে আচ্ছা ঠিক আছে, তাহলে ছিল এই ছিল সম্পর্ক। বাবা ছিল। কিন্তু আমি 14র পর থেকে কি মমতা দেখো আমি বন্দ্যোপাধ্যায় খানিকটা না পাল্টে 14 গেলেন? বলবো না, আমি তোমাকে বলছি, আমি তো ওনার ওনার জার্নিটা অনেক অনেক নিচ থেকে করছি, মানে উনি মার খেতেন তখন থেকে করছি। মানে এরা তৃণমূল দল মার, সৌগত দা, সুদীপ দা, সুব্রত মুখার্জি, এরা মার খেত, মানে এই ছবি থেকে আমি তুলছি। সুলতান সিং, রাজপাল সিং মেরে ফাটিয়ে দিত একদম। তা মুখ্যমন্ত্রী হলো তো আমার তো একটা একটা চরিত্র আমি ফলো করছি, চরিত্রটা আমি তো বেশ একটা সাকসেস, একটা জিনিস, একটা বইয়ের মতো জায়গাটা যাচ্ছে। আমি তোমাকে, তুমি বারবার 14 বলছো, 14 না 16 সাল গেল, তারপর যেন কেমন যেন একটু এদিক ওদিক এদিক ওদিক শুরু দেখছি। কিন্তু 21-এ যা হলো ভোট এবং তারপর বা পঞ্চায়েত এসব, শুধু আমার এগুলো ভালো লাগে। মানে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টে গেছিলেন? হ্যাঁ পাল্টে গেছিল। কিরকম? দেখো মানে ব্যক্তিগত 16র পর থেকে? আমি তোমাকে বলছি 16 পর থেকে পাল্টে, কিরকম পাল্টে তোমাকে বলছি, যে আমি এই কথাটা বারবার বলি, যে উনি বাগডোগরা নামলেন আর কুচবিহার ঢুকলেন, গাড়ি করে যেত। সুতপা ওই ঠান্ডার মধ্যে বাগডোগরা নেমেছে আর কুচবিহার ঢুকেছে। আমি একটা 41টা না 40টা ছবিতে পোস্ট করেছিলাম, সারা রাস্তা লোক ছিল, সারা রাস্তা লোক ছিল। আমি ফটো জার্নালিস্ট, আজকের দিনে তোমরা বলে না মমতাকে কথা বলছো, খুব জোর দিয়ে বলছি, জোর দিয়ে বলছি, এবং যা বলছি সত্যি কথা বলছি। 16 ইলেকশন হলো, 21-এর পর থেকে গিয়ে আমি দেখতে পাচ্ছি পুরো পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে। উনি মানুষের সাথে ডিটাচ হয়ে যাচ্ছে, মানুষ দেখলে উনি রেগে যাচ্ছে। ইয়েস। কেন? দেখো আমি কিভাবে শোনো, এগুলো এরকম ভাবে বলা উচিত না, আমি একটা ইনস্ট্যান্ট দিয়ে এইটুকু, এটা বেশি প্রশ্ন কর। সেটা হচ্ছে ধরো যেখান দিয়ে গাড়ি যেত লোক জড়াতো, কিন্তু একটা একটা মিটিং ছিল, সেখানে আমাদের পৌঁছতে হতো। আমি গাড়ির পঞ্চম ষষ্ঠ, আমার সাথে একটা সরকারি অফিসার থাকতো, আমি ফটোগ্রাফার থাকতাম, তা প্রচুর লোক থাকতো, সেখানে গাড়ি থামতে হতো, তাই তো, সময় দেরি হয়ে যেত। দেরি হয়ে যেত। এই সারাক্ষণ লোক সারাক্ষণ থাকবে, সারাক্ষণ এ করবে এ করবে এক করবে। এই যে তুমি এখন দেখো, এই যে একটা দড়ি বাঁধা, দেখবে সারা মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুরে গেলে একটা দড়ি বাঁধা থাকে, ওটা করেছিল আমাদের প্রথম যে ডিরেক্টর সেক্রেটারি বীরেন্দ্র সাহেব। এটা কি তার আগে দড়ি বাঁধা থাকতো? তার আগে দড়ি বাঁধা থাকতো না, তার আগে ওই গাড়ি গেলেই সবাই গাড়ির মধ্যে হুমড়ি খেয়ে পড়তো সবাই। আচ্ছা, এই যে হুমড়ি খেয়ে পড়া মানুষ আমরাও দেখেছি, হ্যাঁ এটা কি পরের দিকে কমে এসেছিল? দেখো একটা জিনিস, মানুষের ওই সবসময় দাঁড়িয়ে দেখা এ করা পরে দিকে কমতে তো বাধ্য, কালের নিয়মেই এটা এটা ওরমভাবে কমতে বাধ্য। আর কমতে বাধ্য মানে হচ্ছে যে পুলিশ, পুলিশ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় ধরো চিফ মিনিস্টার হয়নি, তারপর চিফ মিনিস্টার হলো, অ্যালাউ হলো, তারপরে তো ধরো এখান থেকে গিয়ে কোলাঘাটে ওনার একটা মিটিং আছে, তা সারা রাস্তায় যদি লোককে ওনার মিট করতে হয়, হ্যান্ডশেক করতে হয় আর ধরতে হয়,
তাহলে তো কোলাঘাটের মিটিংটা রাতে শুরু হবে, পুলিশকে তো সেই টাইমটা দেখতে হয়, বুঝতে পেরেছো? এবার মানুষের থেকে ডিটাচ শুরু, এটা কিন্তু আমি লক্ষ্য করতাম। তারপরে আমি তোমার একটা কথা বলছি যে এই যে সভাগুলো, এটা ঘটনা মমতা বললেই তার সভা একদম মানে ফুল প্যাকটাপ প্যাকটাপই থাকতো। কেন তোমাকে আমি সত্য কথা বলছি, গরিব মানুষদের জন্য যেসব প্রতিশ্রুতি উনি দেয়া শুরু করলেন, ছোট ছোট ঘরে দেওয়া শুরু করলেন, এখন আমি দেখতে পাচ্ছি সেসব প্রতিশ্রুতি তদন্ত দেখা যায় অর্ধেক লোক ভুল, অর্ধেক লোক এই। আমি সেটা বলছি না। আমার ছেলে রেসিং সাইকেল চালাচ্ছে, এই যে চালাবে, তা রাজারহাট দিয়ে যাবে, যদি বাড়িতে না ফিরে আসে অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতপা আমি এটা কিছুতেই আমি বুঝাতে পারি না যে আমার কাছে উনি একটা ওনার ওনার একটা প্রকল্প, তাতে কত মানুষ মন্ত্রী শান্ত্রী নিজের লোক এই লোক তারা মেরেছে, আমি এইটা দেখবো না একটা গরিব মানুষের জন্য একটা প্রকল্প করেছে অনেক গরিব মানুষ পাচ্ছে, আমি সেটা দেখবো? তুমি একটা সাংবাদিক, তুমি বলো তো কি কোনটা দেখবে, তাই না? সেই প্রকল্পগুলো তো এখনো চালাতে হচ্ছে, সেই প্রকল্পগুলো এখনো চলছে, অন্য রকম নাম হলেও সেগুলো চলছে, ভালো। শুভেন্দু তো কাঁচা ছেলে না, কেন প্রকল্প চালাবে না? ওগুলো তো গরিবদের জন্য প্রকল্প, আর সরকারি টাকার প্রকল্প, ও তো কারোর গ্যাট থেকে দিয়ে দেওয়া হচ্ছে না। আচ্ছা আরেকটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম পরের দিকে কি ওনার বিহেভিয়ার মানে ব্যবহার বা এই ধরনের এইগুলো কি বদলে গেছিল, দেখো মানে আমার বা যেটা, কোনো রকম উন্নাসিকতা? দেখো তোমরা ওনাকে ভারতবর্ষের আমরা সবাই আলোচনা করলাম, গ্রেট পলিটিশিয়ান, ভোটের ব্যাপারটা উনি খুব ভালো বোঝেন, আমরা নিজেরা কত আলোচনা করেছি। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত ধারণা আজকে বলছি, এটা আমাকে বলে, সেটা হচ্ছে একটা আমি এটা কথা বুঝতে পারি না আর কি, যে বাবা মা বেঁচে আছে কি আমি শ্রাদ্ধ করি নাকি? তারা চলে গেলেই তো শ্রাদ্ধটা হয়। হ্যাঁ বলতে পারিনি, আমি গরিব মানুষ, মাস থেকে একটা টাকা পাই, সেই টাকা আমি সংসারে দিই। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে উনি একেবারে ওপর থেকে নিচে অবধি, মানে একটা পায়ের নখ থেকে মাথার চুল অবধি যা যা হবে, যা যা করব, সব উনি নজর দেওয়া শুরু করলেন। আমি আমি এখন বলছি, বড় কথা বলি, এইটা একটা মস্ত বড় ব্লান্ডার। একটা মুখ্যমন্ত্রী সবকিছু দেখবেন, সব খেয়াল রাখবেন, এইটা বড় ব্লান্ডার। দেখো সুতবা, তুমিও যেতে সেই সব মিটিংয়ে, আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো মুখ্যমন্ত্রী কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, কোনো ডিজিকে, কোনো সিপিকে কোনো যদি কথা বলে থাকেন, তাদেরকে 1:1 ডেকে এসে বলবেন। আমি সেই শিক্ষা আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছি। আমাকে ওপরের একজন সাংবাদিক এই আব্দুল গনি খান চৌধুরীকে টেনে তোলা হচ্ছে, যখন ও কংগ্রেসের প্রেসিডেন্ট হবে, সেই ছবি তুলেছিলাম, ছাপা হয়েছিল। আমাকে ওপরে সুকরঞ্জনদার কি ধমকানি, যা তা বললেন। আমি এসে বিষয় থেকে বললাম, বিষয় কেন থেকে বললো, বিষয় ওপরে গিয়ে কি বলেছিল জানো, যা বলার আমাকে বলবে, ওকে কেন বলছে? ওকে তো আমি আশা করেছি ছবি তুলতে গেছে। তা আমি মনে করি একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেখানে তুমি কাজ তাকে দিয়ে করাচ্ছ, তাকে কিন্তু 300 লোকেদের মধ্যে এসডিও এপি হ্যান্ডে তাদের মধ্যে, সুতরাং তুমি ভালো জানো এগুলো আমাদের খারাপ লাগতো, এবং সেটা পাবলিক, সেটা লাইভ হচ্ছে। দেখো ভলভো বাসে করে সব অফিসারদের নিয়ে আসছে, এই প্রজেক্টটা খারাপ লাইনে আমি বলছি না, কিন্তু আমার খারাপ লাগতো কিন্তু একটা ডিজি, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে যখন তুমি একটা ভিডিওর কথা এর কথা শুনে যখন তুমি যাই, অনেকে আপনাদের প্রশ্ন করে যে তখন তো বলেননি এখন বলছেন, বলার মতো অবস্থা বা সুযোগ ছিল? দেখো তোমাকে একটা কথা বলছি, বলার মতো অবস্থার কোনো সুযোগ ছিল না, কেউ ছিল না। আমার কথা ছাড়ো, যারা মন্ত্রী ছিল, যারা ওনার কাছে গিয়ে বসতো, যারা চা খাচ্ছে কফি খাচ্ছে, মুড ভালো দেখে ঢুকে পড়ছে, ঘন্টা পর ঘন্টা আলোচনা করছে, তাদের করছে, তারা কোনোদিন বলেছিল আমি তো একটা কর্মচারী? সবাই বুঝতে পারছে আমি ওনার কি কি অ্যাডভাইসার, একটা একটা আমাকে টাকাটা সাপোর্ট করতে একটা মিডিয়া অ্যাডভাইসার করে দিতে, আমি ওনার ছবি তুলে যাচ্ছি, আমি ফটোগ্রাফার, আমি কি করে বলবো, বলে আমি কি ওই টাকাটা লুজ করব? একটা কোম্পানির ডিরেক্টর, তার একটা কথা তুমি কি তুমি সেখানে পৌঁছতে পারো, সেখানে গিয়ে তুমি বলতে পারো? খবর কাগজ অফিসে কেউ বলেছে ওই সরকারের উপর কথা?
এখন যারা ওইসব কথা বলেছে কোনোদিন? এই যে যারা এত ঘনিষ্ঠরা ছিল, যাদের কথা বলছেন, তারা যা সব আজকে চলে গেল একে একে। আপনি তো শেষের দিন অবধিও ছিলেন, যখন সব চলে গেল একে একে। সেই সেই সময়টা মানে কি, মানে দেখো, আমি তোমাকে বলছি যে এখন সবাই বলে যে আমি ওখান থেকে চলে গিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছি। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কি সমালোচনা করছি? আমার যেগুলো খারাপ লেগেছে সেগুলো বলছি। তখন কেন বলেনি? এসব এসব বাজে কথাবার্তা বলে লাভ নেই। হ্যাঁ, তখন বলিনি। আমি গরিব মানুষ, আমার ওই পয়সাটা দরকার ছিল। আমি বলতে চাইছি, যারা চলে গেল, এতগুলো তৃণমূল, এতগুলো মন্ত্রী, তাদের সাথে কথা হতো, তারা কেন বলেনি? একই কারণেই বলেনি, পোষা বলতে পারেনি বলে বাহ, ভয়। আমি একটা কর্মচারী বলিনি বলে আমাকে দালাল টালাল বলে যা ইচ্ছা বলে যাচ্ছে। আর নেতা মন্ত্রী যারা এদিক থেকে এদিক যাচ্ছে, কাল এখানে করছে, পরশু ওখানে থাকছে, তাদেরকে নিয়ে কিছু বলছো না। আমি এগুলো কিভাবে দেখি জানো? একটা সাধারণ কথা, একটা সাজেশন, উনি ওই 16-21-এর আগে অব্দি শুনেছেন, তারপরে উনি শোনেননি। সেই জন্যই কি এটা হলো মনে হয়, নিশ্চয়ই, এই পতনটা? নিশ্চয়ই। দেখো, সংবিধানে ভোটের এই অনুযায়ী সেটা হচ্ছে যে এক দল যাবে, এক দল হারবে। কেউ 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 বলতে পারে না যে আমরা সিপিএম 35 বছর তো চলে যেতে হয়েছিল। উনি আন্দোলন করেছেন, ওনার আন্দোলন না, মানুষ তো চেয়েছিল। মানুষের কিন্তু একটাই পাওয়ার 5 বছর অন্তর তার একটা ক্ষমতা, কোথাও গিয়ে টিপে দেওয়া। সেই মানুষটা এখন তোমরা মেশিনে অনেক গন্ডগোল ছিল, ভোটাররা অনেক এই ছিল, ওখানে এসআইআর করে এই করে দিল। আমি এসব প্রশ্নে যাচ্ছি। আমি জানি আমার বাবা আমার মার একটাই ক্ষমতা, মনের মধ্যে পুষে রাখবে, ঠাক করে কেটে দেবে। কি করে গেল সিপিএম? তুমি তো সেগুলো জানো। কি করে গেল টিএমসি? সবই কি মেশিনের গন্ডগোল? কে বলেছে আচ্ছা, মেশিনের এবারে গন্ডগোল? এই পালাবদল প্রসঙ্গেই চলে আসি, লাস্টে একদম লাস্টের দিকে চলে আসছি। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীকেও তো কাছ থেকে দেখেছেন, তার কারণ হচ্ছে যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ ছিলেন, আর আপনি সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। এই শুভেন্দু অধিকারী, তিনি যখন ছিলেন তারপর সেখান থেকে বেরিয়ে গেলেন, এই চ্যাপ্টারটাও তো দেখেছেন সামনে থেকে। কি মনে হয় যে শুভেন্দুকে এইভাবে চলে যেতে দেওয়াটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের অন্যতম কারণ? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা বলতে গেলে আমি শিশিরদার কথা বলি। আমি শিশিরদাকে শিশিরদা বলতাম। এটা আমার বারবার সুমনদা কেন চলে আসে তোমাকে বলি, যে এই কাজের জায়গাগুলো আমাকে সুমনদা দিয়েছিল। এই শিশিরদার বাড়িতে গিয়ে আমি তো দেখেছি ওদের দিব্যেন্দু, শুভেন্দু, হ্যান ত্যান সবাইকে আনছে, সবাইকে দিই। আর এটা তোমাকে বলছি যে শুভেন্দু তো তৃণমূল দলেই ছিল। আমি তো শুভেন্দু অধিকারকে, এখনকার মুখ্যমন্ত্রী, একে তো চিনি নন্দীগ্রাম থেকে। কেন, নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে যা কিছু করতে যা যেতেন, তখন তো উনি শুভেন্দুকে ডেকে নিতেন। আমি তো আনন্দ পেয়েছিলাম, আমি তো শুভেন্দুকে তখন দেখতাম ফর্সা রোগা টুকটুকে আর কি, কিন্তু যা বলতেন প্রত্যেকটা কাজ কাজ ছাড়াও উনি কিন্তু আরো বেশি অ্যাডভান্স কাজ করে রাখতেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে আন্দোলনে যে উনি কিছুই করেননি বলছি না, কিন্তু নন্দীগ্রাম আন্দোলন যদি বেঁচে থাকে, ঠিক মতো থাকে, তার নাম কিন্তু শুভেন্দু অধিকারী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করলে হবে না। আমরা জানতাম, কেন আমরা সাংবাদিক ছিলাম। দিনের পর দিন মাটি কামড়ে ওই অবস্থা, ওই সিপিএম এর ওই অবস্থা, গন্ডগোলে কি করে পালিয়ে, কি করে গ্রামে গিয়ে সংগঠন করে কি করে করতে হবে, শুভেন্দু অধিকারী করতো। আচ্ছা, তোমাকে একটা কথা বলছি, এই দল যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলো, তখন শুভেন্দু কি ছিল? আমাদের মন্ত্রী ছিল তো। হ্যাঁ, অনেকগুলো দপ্তর সামলেছে। অনেকগুলো দপ্তর সামলে। শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পশ্চিমবাংলা মানুষের কাছে যদি একটা মুখ হয়, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। মমতা জানতেন না? মমতা জানতেন তো। আমি তো দিনের পর দিন এইগুলো দেখেছি। যখন মন্ত্রীও যখন গেল 11, 12, 13, 14 দেখেছি, তারপর আর যাই না ও কোন সালে বিজেপি চলে গেল। আমি তোমাকে বলছি, ও যুব ছিল,
মমতা বন্দ্যোপাধ্যায় উঠলে তার কারিশমা হাজার হাজার লোকজন যেভাবে এ করতো, তা শুভেন্দু উঠলে সেই একই জিনিস করতো। এটা কিন্তু দেখতাম, ভালো লাগতো, খুব ভালো লাগতো যে মমতা ছাড়া স্টেজে যারা বসে আছে তাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী যখন বলতে যাচ্ছে, তখন কিন্তু মানুষের অর্ধেক মানুষ কিন্তু হই হই করছে। এবার তোমরা, আমি জানি একটু পরে তোমার প্রশ্ন আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো আমরা এটা ভালো জানি ভারতবর্ষের রাজনীতিতে একটা পারিবারিক তন্ত্র কিভাবে আসে, গান্ধী ফ্যামিলি দেখেছি, এ ফ্যামিলি সব আমরা জানি, এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেটা মনে হয়, তোমাকে আমি সত্যি কথা বলছি, অভিষেককে দিদিমণি বড্ড বেশি ওদের তাড়াহুড়ো করে একটা জায়গায় এ করেছে। কেন বলছি তোমাকে, তুমি এটা ভালো জানো যে অভিষেকের এই যে কথাবার্তা, ওর অ্যাটিটিউড, ওর এই, ও কেমন, ওর এরম থাকে ওরম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেকের কোনো দোষ দেখি। আমার ছেলে, আমি যদি একটু একটু চড়া গড়ায় কথা বলতে যাই, তো আমার ছেলে শুনবো আসতে, তা আমি আমার বাবাকে দেখতাম চড়া গলায় কথা বলতে, আমিও কথা বলতে, তো সেটাই থাকবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আন্দোলনের মধ্য দিয়ে এসছে, সেই আন্দোলনে ওরমই করতে হবে নাকি? ওরমভাবে আট পরে শাড়ি করে ওরমই করতে হবে নাকি? পায়ে চটি করে ছুটতে হবে নাকি? সে জুতো পরতে পারবে না? অদ্ভুত ব্যাপার তো। না, সে তো গেল, সে তো অভিষেকের মতো করে করেছেন, ঠিক আছে। তার একটা প্ল্যাটফর্ম তৈরিও ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা স্ট্রাচারের মানুষ, তাকে দেখে সে বড় হয়েছে। কিন্তু আমার কথা হলো যে অভিষেকের জন্য শুভেন্দুকে চলে যেতে হচ্ছে কেন, এই জায়গাটা আমি ধরতে চাই। দেখো তোমাকে আজকে বলছি, শুভেন্দু অধিকারী চলে না গেলে হ্যাঁ, হয়তো বিজেপি জিততে পারতো কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ শুভেন্দু অধিকারী যেভাবে গত দেখো 5 তোমাকে বছর বলছি, আমাদের দৌড়েছে, এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন গেলেন, কখনো যদি সেরকম কোনো কথা হয় বা এ হয় সবাই তো বলে অভিষেক, তাহলে হয়তো দেখবো। কিন্তু অভিষেকের কারণে আম জনতা, আমরা যারা সাংবাদিক, তুমিও সাংবাদিক, আমরা বলে থাকি বা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি চলে গেলেন। তো তাই তো, যে রাজনীতি করে, যে রাজনীতির 1 নম্বর না হলেও 2 নম্বরের জায়গা স্টল হোল্ড করে আছে, সেখানে তুমি যদি জোর জবরদস্তি করে আর একটা লোককে যদি ঢুকিয়ে তাকে প্রজেক্ট করো, আমি দেখতে পাচ্ছি যুব প্রেসিডেন্ট শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, আবার মাঝখান থেকে যুবা চলে এলো। যুবাটা আবার কি? যুবাটা হচ্ছে অভিষেক। তা এই যে যুবা, এই যে ছোট 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 পকেট করা, তার মানে আমার আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত বড় একটা জায়গা, সেই জায়গাটা যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তা এটা তো ঠিক না। আমি সেই জন্য তোকে বারবার বলছি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ব্র্যান্ড করে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনীতির ওই জায়গা থেকেই কিন্তু কিন্তু সাধারণ মানুষের মধ্যে বলিয়ে কইয়ে মানে ভাবে সেই জায়গাটা দখল করে তাকে চলে যেতে হবে। বিজেপি না পেরে সে অন্য জায়গায় যেতে পারে। এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ওরকম মানের পলিটিশিয়ানের জন্য ব্লান্ডার মনে হয়। দেখো, এই যে ব্ল্যান্ডার কথাটা, এটা আমাদের সবকিছু একটা ইতিহাস বলে তো। কিন্তু আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্টির এই যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে, তুমি আমাকে বলো তো, ওনার কাছে ডেকে ডেকে ওনার সাথে কপ্টারে ট্যুর করছে, ওনার সাথে গাড়িতে ট্যুর করছে, এ করছে, আমরা কোথায়? তুমিও তো ছিলে। সেই ছেলে মেয়েগুলো এত 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 উল্টো দিকে গিয়ে কথা বলছে কেন? ওনার তার দায়িত্ব নেই? তোমরা অভিষেক দায়িত্ব, এ দায়িত্ব, ওই দায়িত্ব, ও কেন দায়িত্ব না? আমি তোমাকে একটা আজকে কথা বলছি, এই তৃণমূল দলের আজকে যা অবস্থা, যা কিছু হয়েছে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি, তুমিও জানো, তুমি সাংবাদিক, তুমিও জানো, আমিও জানি। উনি কাউকে যখন দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। উনি এটা দেখছেন না যে ওকে দিলে আরো 4 জন বসে আছে। একটা মা যখন 4 জন ছেলেকে খেতে দেয়, তখন কিভাবে খেতে দেয়? মা কি একটা ছেলেকে নিয়ে গিয়ে মাংস খায় আর ওদেরকে শাকসবজি খায়? সমানভাবে। তার মধ্যে থেকে যে ছেলেটা মা দেখে যে এই ছেলেটা খুব বেশি, তাকে একটু আদর যত্ন করে তাকে আরো বড় করে।
তাতে মা বেঁচে থাকে। আমাদের এখানে সেসব কোনো সিস্টেম নেই। একটা ইডিওলজি, কংগ্রেস, সিপিএম, বিজেপি, নকশাল, একটা সামনে কিছু একটা ইডিওলজি আছে। আমাদের এখানে কি এই তৃণমূল পার্টির একটা ইডিওলজি বলো তো? দেখো আমি তোমাকে বলছি, এটা খারাপ না, মানুষের চোখে চটি আট পেরে এগুলো খারাপ না, এগুলো দেখতে ভালো লাগে। কিন্তু আমি যখন একটা জায়গায় রিচ করব, তখন কিন্তু আমাকে দেখতে হবে যে আমি 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 এই রাজত্বটা কি করে, সাম্রাজ্যটা কি করে ধরে রাখবো। ধরে রাখতে পেরেছেন? পারেননি কেন? আমার মুখ দিয়ে কেন আজকে এইসব কথাগুলো বেরোচ্ছে? বেরোনো তো উচিত না। কেন বেরোচ্ছে? প্রতিটা লোকের, প্রতিটা মন্ত্রীর আমি লিখে দিচ্ছি, এখনো যারা পড়ে আছেন তাদের রাগ আছে, আমি তাদের নাম বলছি না। এখনো যারা ওখানে পড়ে আছেন কালীঘাটে তৃণমূল, তুমি তাদের বলছো, আমি নাম বলছি না, তারা জানে ভালো। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণ বিশ্বাসের ভেতর রাখা এর কোনো ঠিক নেই। তুমি জানো না এটা? তুমি একটা রাজনৈতিক সংবাদদাতা। কিভাবে করেছে কংগ্রেস? আচ্ছা, কংগ্রেসের সাথে এইগুলো হচ্ছে কেন? তারা চারবার ভাবছে কেন? রেড়ে রেড়ে করে রেড়ে উঠছে কেন? নাওনি তো তুমি। রাহুলের একটা ছবি তুলেছিলাম বলে আমার তো 12টা বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, একটু শুনি এটা। ও আর সব বলো না আর কি। ইন্ডিয়া প্রথম রাহুল, প্রথম ইন্ডিয়া ওখানে ওই ওই ওইটা না আর কি, আর বলো না। দিল্লিতে গেছে, আমি শুনলাম যে আজকে কাল সকালে দুপুরের দিকে রাহুল সোনিয়ার সাথে মিট করতে যাবে, কিন্তু এই ছবি কেউ তুলতে পারবে না, রাহুলের ওখান থেকে বারণ করা আছে। তুমি তো জানো আমি আর বাঙালি, আমি তো সারি আর আনন্দবাজার থেকে ট্রেনিং, আর তুমি তো, তোমাকে বলে দিয়ে যে প্রভাকরণ সারা ভারতবর্ষে প্রথম ইন্টারভিউ আমাদের সুমন চট্টোপাধ্যায় নিয়েছে, তো তার চেলা। তো আমি বীরেন্দ্র সাহেবকে বললাম, বীরেন্দ্র সাহেব, এই রাহুল গান্ধীর বাড়িতে একজন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, একটু কি নামটা আমি ভুলে যাচ্ছি, এই সিকিউরিটি এখনো আছে? বলে ও নেই, কিন্তু কেন, কি চাই? হ্যাঁ, একটু বলে দেবেন, আমি একটু ছবি তুলো। अरे उसमें कोई आदमी नहीं जाएगा आपके ऐसे पिक्चर कीजिए। है ना, थोड़ा देखिए ना, एक आदमी को जो है बात करेगा। তাহলে আমি গিয়ে সকালবেলা আমি চলে গেলাম কার্ড মার্ড নিয়ে। আমি গিয়ে ওদেরকে বোঝালাম, সকালবেলা, সেদিন দুপুরবেলা যাবে, আমি বোঝালাম যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটা বিরাট বই করছি, কাজ করছি। আমার কাছে রাহুল আর সোনিয়া আর মমতা এই ছবিটা নেই, আর সব আছে। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে, আমার 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, আমি দূর থেকে একটা ছবি তুলব। আমি জানি না, এক একটা অফিসার তো ভালো থাকে, আমাকে দেখে হোক যাই হোক, ওরা এরকম একটা ফর্ম দিয়ে লিখে টিকে দিয়ে ওরা আমাকে পারমিশন দিল, বললো এই গেট দিয়ে এসো না, এখানে সব রিপোর্টার ফটোগ্রাফার যাবে, তুমি অন্য গেট দিয়ে আসবে, তোমার সব বলা থাকবে। খুব আনন্দ। তা আমি যথা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে আমি চলে গেছিলাম। তুমি জানো যে চলে গেছিলাম, ওরা আমাকে এসপিজি সেই রুমে বসিয়ে, আমি দেখতে পাচ্ছি যে মমতা একটা বড় একটা হলুদের গোলাপ নিয়ে আস্তে 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 অনেকটা রাস্তা, সোনিয়ার বাড়িতে ঢুকতে গেলে একদম বেদ মানে হেঁটে যেতে হয়। অনেকটা হেঁটে যেতে হয়, সব সিসিটিভি ক্যামেরা মনে না, ওর গাড়ি টাড়ি কিচ্ছু না, তারপরে গাড়ি বলতে হবে, হেঁটে হেঁটে আসছে। বাহ, এই ছবিটাই তুললো, মনে মনে খুব আনন্দ। তা तो আমাকে एसपी साहब, हाँ आइए ममता जी आ रहे हो, हम थोड़ा जाएगा उसको, थोड़ा যাই, क्या, আমি সাইড করে দাঁড়িয়েছি। তুমি জানো যে মমতা এসে আমাকে দেখে ভূত দেখার মতো, এই তুই কি ব্যাপার এখানে, কাউকে ঢুকতে দেয়নি, আমার এখানে একটা জানাশোনা ছিল, একটা ছবি তুলবো। তুমি জানো আমার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনে সাট করে দরজাটা খুলে, ঠিক এইরকম তোমার মতো দরজাটা খুলে সোনিয়া গান্ধী বেরিয়ে এলো। তখন তো আমি ডাকাত, চিচকে চোর না। মমতা একদম সোনিয়া গান্ধী থেকে ফুল থেকে আরম্ভ করে এ থেকে আরম্ভ করে ওই ছোট্ট বারান্দার মধ্যে আমি তো ছবি তুলছি, একদম কেউ নেই, ওদের নিজস্ব ফটোগ্রাফারও নেই। একদম রাজা, তুই জানো এইসব কাজ করতে পারলে আমার তো মন একদম এ হয়ে যেত, আর প্রেস ফটোগ্রাফার। তা আমি গিয়ে এবার আমি ওদেরকে, হ্যাঁ থ্যাংক ইউ হো গিয়া দা হো গিয়া দা, চলে আসছি। ওরা ঘরে ঢুকে গেল, সোনিয়া আর মমতা। আমাকে एसपी বলছে, अरे कहाँ जाता है, क्यों, अरे अंदर में राहुल है। আমি বললাম যে রাহুল है, हाँ थोड़ा बोला ही है, अरे अभी मीटिंग खत्म होने दो, बैठो बैठो, क्या है बैठो ना।
জামাই আদরের মতো আমি ওই ওই রুমটাতে, সোনিয়া গান্ধীর পাশে যে এসপিজি রুমটাতে বসে থাকলাম। মিটিং শেষ হলো, ততক্ষণে এসপিজি ওদের ওদের এআইসিসির হয়ে কাজ করে একটা ফটোগ্রাফারকে বলেছে, সে চলে এসছে ছোট্ট দরজায় তোমার এর মধ্যে। সেখান থেকে মমতা বেরোচ্ছে, তার পেছনে পেছনে সোনিয়া। এই তোরা এখনো আছিস? আর একটা ছেলেকে দেখছি, বুঝতে পারছি না ছেলেকে। হ্যাঁ দিদি ওই একটু বাইরে বেরিয়ে ছবি আঁকতে। আমি, রাহুল বেরোচ্ছে না, মমতা আবার ফাট করে ঘরে ঢুকে গেল। আমি শুনতে পাই রাহুল রাহুল কোথায় ঢুকে গেল, আবার রাহুলকে নিয়ে এলো। রাহুল মমতা রাহুল মমতা সোনিয়া ছবি তুললাম, গাড়িতে উঠে গেল, গাড়ি বলানো হলো, সেই ছবিও তুললাম, চলে এলাম। বাইরে তো শয়ে শয়ে প্রেস। আমি তো মাথা নিচু টিচু করে ওখানে প্রেস কনফারেন্স মমতা করে প্রেস ক্লাবে গেল। তখন হচ্ছে গৌতম লাহিড়ী তোমারে। তা প্রেস ক্লাবে আমি আর বীরেন্দ্র স্যার, ডিরেক্টর সিকিউরিটি, কফি খাচ্ছি। তো ওখানে আমাদের হঠাৎ করে আমাদের স্বরূপ এসে বললো যে অসুবিধা, তোমাকে দিদি রাখছি। আমি প্রেস কনফারেন্সে যাইনি, আমি তো ছবি একটা যা তোলার তুলেই ফেলেছি। আমি যেতেই পেছন থেকে যত প্রেস সামনে ছিল সবাই ওই খিচায় ও যাতা খিচায়। তা মমতা আমাকে বলল যে তুই একটু এমনভাবে ব্যবস্থা কর যাতে সবাই ছবিটা পেয়ে যায়। ওনার অনুমতি। তা আমি ওখানে বসে ওদের কয়েকজনকে ছবিটা দিলাম, আর কলকাতার কয়েকজনকে ছবি দিলাম, এমনকি টিভিতেও যাদের যাদের আছে সবাইকে, যেমন আমি করতাম। ঘটনাটা শেষ, প্রেস ক্লাবে বসে আছি একটু নিজেদের মধ্যে, বেশ আমি রয়েছি, জয়ন্ত ঘোষাল রয়েছে, রয়েছে কিংসুক পামানি, এই সবাই কাছে যাচ্ছে ভাড়া করে। 10:40 নাগাদ ফোন, প্রিন্সিপাল সেক্রেটারি, এই অশোক তুমি কি করেছো? কি শুনতে পাচ্ছি না, বাইরে এলাম। এই তুমি ওই রাহুলের ছবি সব কাগজকে দিয়ে দিয়েছো? আমাকে তো বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন দিয়ে দিতে। তোমায় বলেছে? হ্যাঁ আমাকে বললো ছবিগুলো দিয়ে দিতে। ও না আমি জানি না, তুমি এক কাজ করো, কালকে সকালে গিয়ে তুমি মমতার সাথে এই বিষয়ে কথা বলে নিও, উনি তোমার উপর রেগে ফায়ার। বুঝতে পারলাম। খেয়ে দিয়ে আমরা সব বঙ্গভবনে উঠতাম, চলে এলাম। তারপরের দিন আমি জানি আমার বেরিয়ে আসার কথা, আমি একটু আগে আগে চললাম, দেখি ডেরেক, অভিষেক, জয়ন্ত ঘোষাল দাঁড়িয়ে আছে। তো ওই ছোট্ট একটা জায়গার মধ্যে ওনার তো জানো হাঁটার উপাস কিরকম ঘুরছে, আর আমি বারবার দিদি পাত্তা দিচ্ছি। আমি বলবো যে আমাকে তো বললে দিয়ে দিতে, আবার বলছি দিদি পাত্তা দিচ্ছি। থার্ড বারবার এখন দাঁড়িয়ে আছে, বলতে হলো না, পাট করে এসো, একদম তুমি দিল্লি আসবে না এবার থেকে। কেন, আমি কি করেছি? রাহুল সোনিয়ার ছবি কেন তুমি কাগজে দিয়েছো? তুমি তো বললে। আমি তো প্রেস ক্লাবে বীরেন্দ্র সাহেবের সাথে কফি খাচ্ছিলাম, আমাকে স্বরূপ ডাকলো, তো আমি পেছনে গেলাম, তুমি আমাকে বললো সবাইকে ছবি দিয়ে দেবে। আমি বলেছিলাম কে রাহুল, কে রাহুল, কে সোনিয়া গান্ধী? আজকে বলছি শুধুবা তোমার কাছে। আমাকে দূর থেকে আমি দেখছি ডেরে জয়ন্ত এর ইশারা করছে, চুপ করে যাও। আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা দুটো, আমি তো পয়েন্ট ওয়ার্ড কথা বলতাম, আমি আরো রেগে যেতাম। এই জন্য নবান্ন তো আমাকে বলতো আর কি, তুই বড্ড রাগিয়ে। আমি কিন্তু ঠিক কথা বলি, তুই বললে বলে ছবি দিলাম। ঘটনাটা শেষ করছেন, উনি চলে গেলেন। আমি তারপর ওখান থেকে তোষণার বাড়ি যাই, কথাটা বলে পরের দিন বলে এটাও তো আমার একটা কাজই ছিল, ছেড়ে দাও, সেদিন আর ফিরে দিই। আমি তোমাকে বলছি, এটা পরে আমাকে জয়ন্ত ঘোষাল বলেছিল, বোধহয় প্রণব মুখার্জি হচ্ছে তখন হচ্ছে রাষ্ট্রপতি, মানে অন্য কারোর সন্ধ্যবাদা না, ছবি দিলে উনি পরে ভেবেছে যে এই যে আমি গেছি, রাহুল কি এমন ব্যাপার, সিএমও থেকে একটা ফটোগ্রাফার রাহুলের সাথে আমার ছবি তুলছে, ইগো ক্লাস। তুমি এটা কথাটা বোঝার চেষ্টা করো। উনি পরে এটাকে মাথায় ভেবেছে, যখন আমাকে ছবি দিতে বলেছেন তখন কিন্তু এটা ভাবেননি, উনি পরে এটা ভেবেছেন।
ভেবে এবার ওনার দোষটা উনি না দেখে আমার উপর সব দোষটা দিলেন। যেন আমি সবাইকে ছবি দিয়েছি, আমি ছবি দিয়েছি। উনি তো আমাকে চোর চোর বলতেন, যে তুই ছবি বিক্রি করে লক্ষ লাখ টাকা পেতাম। তুমি জানতে না? তুমি বলতে না অশোক দা আমাকে যে একটা ছবি দাও, আমি টাকা পেতাম? আমি চুপ করে থাকতাম। হ্যাঁ, আমি আজকে বলছি আমি চুপ করে থাকতাম, তার একটি কারণ, যে আমি ওখান থেকে একটা পয়সা পেতাম, সেই টাকাটা আমার সংসারে কাজে লাগতো। আজকে আমি কোথাও নেই, তুমি ডুবেছো, ডুবিয়ে গেছো, আমি অনেক টাকা তোমার ওখান থেকে পাই, আমি সে টাকা বলতে বাধ্য নই। তারা তোমার মুড বুঝে বিল সই করায়নি, যায়নি, ক্যামেরা কিনেছি, ক্যামেরার টাকা দাওনি, আমি চুপ করে আছি। আমি সাধারণ মানুষ, আমার বাড়ি খুঁজলে বা পাশে খাল খুঁজলে কিন্তু 5 কোটি টাকা বেরোবে না। তোমার যারা নেতা, তোমাকে যারা দিদি দিদি করে যারা মাথায় করেছে, তারা আজকে সুটকেস করলে পাট খেতে ফেতে তাদের 3 কোটি টাকা বেরোয়। আমাকে তুমি 1 কোটি টাকা দিয়ে দিলে আমি রাতেই মারা যাব। যাই হোক, এগুলো তো একটা পার্সোনাল ক্ষোভের জায়গা আছে, বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, এখানেই শেষ করব আজকে এটাই বলে যে অশোক মজুমদার যে দীর্ঘ মানে কয়েক দশক ধরে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সেই অচেনা অজেনা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে তার সাথে আছেন, এবং সত্যি তার সাথে দীর্ঘদিন থাকার নানা অভিজ্ঞতা তার ঝুলিতে, কিন্তু শেষমেশ হয়তো এসে কিছু ক্ষোভও থেকে যায় মানুষের মধ্যে। এমন কিছু ঘটনা আছে যেখান থেকে তার মধ্যে অনেক ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখতে পেলাম। তবে একটা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কথা তিনি বললেন, যেটা অনেক পলিটিশিয়ানও সাহস করে বলতে পারে না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যে অবস্থা, এই যে তার পতন, এই যে তার পরাজয়, তার জন্য তিনি নিজেই দায়ী। অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন, কিন্তু তিনি বলছেন, কারণ তার মতো এত কাছ থেকে এত দীর্ঘদিন ধরে বোধহয় খুব কম মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে। তিনি কিন্তু আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পতন, এই পরাজয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। যাই হোক, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করলাম অশোকদার সাথে। অশোকদা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। হয়তো আরও অনেক কথা থেকে গেল, সেগুলো ভবিষ্যতে কোনোদিন হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটা প্লিজ দেখবেন।